সাম্প্রদায়িক হামলার সময় হিন্দু সম্প্রদায়ের পাশে না দাঁড়ানোয় তৃণমূল নেতাকর্মীদের কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগের ভোট ব্যাংকে আঘাত ও প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক নষ্ট করতেই এই হামলা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সৌমিত্র মজুমদার। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলায় রক্তাক্ত শারদে পরিণত হয়েছিল এবারের দুর্গোৎসব। কুমিল্লার পর নোয়াখালী, চাঁদপুর, পীরগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় পূজা মণ্ডপ ও হিন্দু সম্প্রদায়ের ওপর যখন লাগাতার হামলা চলছিল, তখনও নির্বিকার ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। জানিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ভোট আসলে হিন্দুদের কাছে গিয়ে আমরা যারা মায়া কান্না করি, হিন্দু দরদ দেখাই, হিন্দুদের বিপদের সময় আমরা তাদের পাশে দাঁড়াতে পারিনি কেন? আওয়ামী লীগ সতর্ক থাকলে এদের এত দুঃসাহস হতো? এরকম তাণ্ডব চৌমুহানিতে তারা করে গেল, একটা পূজা মণ্ডপ রেহাই পেল না। চৌমুহানিতে আপনারা কি নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিলেন? একটা প্রতিরোধ তো হলো না। নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলায় হতাহতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কাদের বলেন, সরকারের সাথে সম্পর্ক নষ্ট করতেই এই হামলা। আওয়ামী লীগের প্রতি সনাতন ধর্মাবলম্বীদের যে সমর্থন, এই সমর্থনের দুর্গে আঘাত আনা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ভারতের সাথে বিরাজমান সুসম্পর্কে ফাটল ধরানোর জন্য উগ্রবাদীদের কঠোর সাজা নিশ্চিত করার আশ্বাস দিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। জননেত্রী শেখ হাসিনার সরকার এগুলো বরদাস্ত করবে না এবং দাঁত ভাঙা জবাব শুধু নয়, তাদেরকে সেই জ্বর শুদ্ধ উপড়ে ফেলার জন্য সরকার সদা জাগ্রত থাকবে এবং সচেষ্ট থাকবে। পরে চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলায় হতাহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির পক্ষ থেকে উপহার তুলে দেন নেতারা। সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা। গত ১০ বছরে যতগুলো সাম্প্রদায়িক হামলা হয়েছে, এরপর এই প্রথমবারের মতো দলের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পক্ষ থেকে তৃণমূলের নেতাকর্মীদের প্রতি ক্ষোভের প্রকাশ এই প্রথম দেখা গেল এত পরিষ্কারভাবে। এবং একই সাথে তিনি মনে করেন যে এটা আসলে বিভিন্নভাবে সম্পর্ক নষ্ট করছে, বিশেষ করে ভোট ব্যাংক যেই সম্প্রদায়, তাদের সাথে সম্পর্ক নষ্টের দিকে তিনি প্রশ্ন তুলেছেন। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং একই সাথে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জনাব আমিনুল ইসলাম আমিন, শুরুতেই আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটা হচ্ছে, আজ যে আয়োজন ছিল সেটা হচ্ছে ক্ষতিপূরণের আয়োজন দলের পক্ষ থেকে, আপনার দলের পক্ষ থেকে, কিন্তু ক্ষতপূরণ আসলে কতটা হলো? সমাজের যে ক্ষতটা হয়ে গেল বা হয়ে যাচ্ছে এই সাম্প্রদায়িক হামলাগুলোর ফলে, সেই ক্ষত কতটা পূরণ করা যাচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং ৭১ টিভির সম্মানিত দর্শক শ্রোতাদেরকে। আসলে দেখুন, আওয়ামী লীগ একটা অনেকগুলো মানুষের সমষ্টিতে একটা রাজনৈতিক দল। একটা রাজনৈতিক দল সবকিছুতে শতভাগ সাফল্য অর্জন করবে অথবা শতভাগ কোনো ব্যর্থতা থাকবে না, সেটা হতে পারে না। এই বাস্তবতা দাঁড়িয়ে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি আজকে যে বক্তব্যটা দিয়েছেন, আমি মনে করি এটা আমাদের জন্য একটা কঠোর একটা সংকেতের মতোই। অর্থাৎ যেই সংগঠনটি ৪৯ সালে আওয়ামী মুসলিম শব্দটি বাদ দিয়ে অসাম্প্রদায়িক চেতনাকে শুধু কাগজে কলমে নয়, প্রতিটি ক্ষেত্রেই অক্ষর অক্ষরে পালন করেছে, এবং সেইটি কেন আজকে এই জায়গায় ব্যর্থ হলো, এই জায়গাটা আমি মনে করি আমাদের খুঁজে বের করা দরকার ছিল। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তাদের এই বক্তব্যটাকে খুবই ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখি, কারণ মানুষ আমাদের প্রতি মানুষের প্রত্যাশা অনেকটা বেশি। এটা খুব স্বাভাবিকভাবেই, যেটা আমি বলছিলাম যে ৪৯ সালে যে সংগঠন এরকম দৃঢ়চেতা মানসিকতা দেখাতে পারে এবং সেভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে, তাহলে আমরা আজকে কোথায় আমাদের ভুল, সেটা আমাদের সূর্যে আমাদের আত্মসমালোচনার জায়গা দেওয়া দরকার। এই দৃষ্টিকোণ থেকে এটা ইতিবাচক বিষয়। আর ক্ষতিপূরণ এবং কতটুকু পূরণ হয়, দেখুন আসলে এটা মানুষের জীবনের একটা মানে ক্ষত অনেকভাবে হতে পারে।
এবং সেটা কিন্তু পরে যত দেওয়া হয় একটু দাগ থেকেই যায়। তারপরও এখানে সবচেয়ে ইতিবাচক বিষয় হচ্ছে এটা যে ক্ষত পূরণে আওয়ামী লীগ একদিন পিছপা হচ্ছে না। এর আগেও বারবার যেমনটি আমাদের আমার প্রশ্নটি ছিল সমাজের রাষ্ট্রের ক্ষত পূরণের এই আপনারা আসলে কিভাবে মেটাবেন যে ক্ষতটা হয়ে যাচ্ছে এই সাম্প্রদায়িক হামলাগুলির জন্য, যে সম্প্রীতি আমাদের নষ্ট হচ্ছে, সেই ক্ষতটা আসলে কিভাবে পূরণ হবে? সেখানে আসলে আপনারা কতটা কাজ করছেন? না, সেখানে আমাদেরকে আমরা অবশ্যই অনেক বছর আছি বলে তো আজকে বক্তব্যটা আসলো। কারণ এই কথাটা তো আজকে থেকে নয়, উপমহাদেশের রাজনীতিতে সাম্প্রদায়িকতা বারবার এসছে। তারপরে স্বাধীনতা পরবর্তী সময়ে জাতীয়তা বঙ্গবন্ধু সাংবিধানিক ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করে সেই জায়গাটাকে একেবারে চির করে সে মুখ বন্ধ করতে চেয়েছিলেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, ৭৫-এর 15 আগস্টের পরে এই বিএনপি প্রতিষ্ঠাতা স্বৈরাচারী জিয়াউর রহমান ধর্মভিত্তিক রাজনীতিটাকে শুধু অনুমোদন করেনি, তাদের সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিয়ে, তাদেরকে মন্ত্রিত্ব দিয়ে আজকে এমন একটি ভয়াল অবস্থা তৈরি করেছে, এটা সমাজের অনেক গভীরে পৌঁছে গিয়েছে। এই গভীরে পৌঁছানো থেকে বের করে নিয়ে আসতে আমি মনে করি দলগতভাবে আওয়ামী লীগকে যেমন নেতৃত্ব দিতে হবে, ঠিক তেমনি ভাবে সমাজের প্রতিটি স্তরের মানুষ যারা চিন্তায় চেতনায় অসাম্প্রদায়িক মানসিকতাকে ধারণ করে, প্রগতিশীল চিন্তাকে ধারণ করে, মুক্তিযুদ্ধকে লালন করে, তাদের প্রত্যেককে কিন্তু রাস্তায় নেমে আসতে হবে। তখন আমি মনে করি একটা ব্যাপক জনবিস্ফোরণ ঘটিয়ে মানুষের চেতনার পরিধি আরো অনেকভাবে উন্নত করে আমাদেরকে এই জায়গাটা প্রলেপ দিতে হবে। কারণ ৩০ লাখ মানুষ জীবন দিয়ে এই দেশটি স্বাধীন করেছে সাম্প্রদায়িকতা দেখতে নয়, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে নয়। কিন্তু বারবার এটাও ঠিক যে বারবার এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে আমাদের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার চেষ্টা যেমন হয়েছে, তেমনি ভাবে আওয়ামী লীগকে এখানে ভিকটিম করার চেষ্টা করা হয়েছে। আমাদের নিশ্চয় মনে আছে আপনার 2001 সালে নির্বাচনে বিজয়ের পরে বিএনপি জামাতের প্রত্যক্ষ তত্ত্বাবধানে 1 অক্টোবর থেকে একেবারে 30 অক্টোবর, আমি শুধু 1 মাসের কথাই বলছি, দক্ষিণ বাংলায় যেভাবে শুধুমাত্র নৌকায় ভোট দেওয়ার কারণে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেভাবে সাম্প্রদায়িক হামলা করা হয়েছে এবং পূর্ণিমা, রাফিজা, হনুফাকে গ্যাংরেপ করা হয়েছিল, সেটা পৃথিবীর মানবতার ইতিহাসে খুব কম। অনেক ধন্যবাদ জনাব আমিন। আপনার এই কথা সূত্র ধরে যেহেতু আমাদের সাথে জনাব তৈমুর রয়েছেন, ওনার কাছে আসতে চাই। জনাব তৈমুর, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছিলেন জনাব আমিনের কথা। এই কথার সাথে আরেকটু যুক্ত করে নিতে চাই, দলের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজ বলেছেন যে ভোট ব্যাংক নষ্ট করতে এবং আমাদের পাশের দেশটির সাথে সম্পর্ক নষ্ট করতে এখানে তিনি একটি উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন। সেই উদ্দেশ্য খুঁজে পাওয়ার ক্ষেত্রে যেদিকে তিনি আঙ্গুল তুলেছেন সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। সে দায় আপনারা কতটা নেবেন? জনাব আমিনের কথার উত্তরটিও একই সাথে আপনার কাছ থেকে চাই এবং একই সাথে যুক্ত করে নিতে চাই যে কুমিল্লায় যে ঘটনাটি, সেখানে আপনার দলের সম্পৃক্ততা আছে, সেই দায়ে আসলে আপনারা কিভাবে এড়াবেন? জি, ধন্যবাদ আপনাকে। আমিন ভাই এবং ওনার দল তো এই কথাগুলি প্রতিদিনই বলে আসতেছে, কিন্তু এই কথাটাও ওনাদের স্মরণ রাখা দরকার যে ব্যর্থতার দায় এটা কিন্তু ওনাদের, সরকারের দায়িত্ব হলো শুধু মুখে মুখে অসাম্প্রদায়িক কথাবার্তা বলা না। সরকারের দায়িত্ব হলো যে সাম্প্রদায়িকতা যাতে সমাজে কোথাও প্রবেশ করতে না পারে, এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য যা যা করার দরকার সরকার সেই দায়িত্ব পালন করা উচিত। কিন্তু সেই দায়িত্ব সে পালন করতে পারে না পাইরা উদরবিন্দি ভুদুরগারে চাপানোর জন্য এই সরকারের নেতৃবৃন্দের এটা হলো একটা প্রচেষ্টা বিএনপিকে দোষারোপ করার জন্য। 1 নম্বর কথা হলো, দেখেন আওয়ামী লীগের সম্পাদক তিনি দাবি করছেন যে ভোট ব্যাংক। তো ভোট ব্যাংক অর্থ বলে কি ওই হিন্দু কমিউনিটি শুধু আওয়ামী লীগকে ভোট দেয়? ওই হিন্দু কমিউনিটি কি অন্য কোনো দলকে ভোট দেয় না? এই যে কথাবার্তাগুলি এবং বিদেশের সাথে ভারতের সাথে সম্পর্ক অটুট রাখার জন্য বা নষ্ট করার জন্য যে ষড়যন্ত্রের কথাটা বলে, এটাতে এক প্রকার প্রকাশ পায় যে ওনারা এই কমিউনাল চিন্তা ভাবনার থেকে এইসব কথাবার্তাগুলো বলতেছে। আপনি ধরেন একটা বাংলাদেশের সংবিধানের মধ্যে সংখ্যাগুরু সম্পর্কে কোনো বক্তব্য, সবাই বাংলাদেশের নাগরিক, সবাই নাগরিক হিসেবে বাংলাদেশি নাগরিক। সেই বাংলাদেশি নাগরিককে একটা কমিউনিটিকে ভোট ব্যাংক হিসাবে স্বীকার করে নেওয়া
এইটাও তো একটা অন্য দল যা আছে তাদের প্রতি, তাদের থেকে এই কমিউনিটিকে সরায় আনার জন্য একটা উদ্দেশ্যে পরিণত কথাবার্তা। আরেকটা কথা হলো, তারা বলে যে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করতে হবে। ধর্ম ভিত্তিক রাজনীতি বলতে যদি ইসলাম ধর্মের কথাটা বলেন, তো ইসলাম ধর্ম কি এই সাম্প্রদায়িক? ইসলাম ধর্মের কোথাও গিয়ে সাম্প্রদায়িকতা উস্কানি দেওয়া হয়েছে? ভারতবর্ষকে 700 বছর মুসলমানরা শাসন করছে। ওই সময় তো নাই, এই যে কোনো হিন্দু মন্দিরের উপরে কোনো হামলা করা হয় নাই। বরঞ্চ বর্তমানে এই মোদী সরকারের আমল বা এই বর্তমানে যে দেশ স্বাধীন হওয়ার পর 1950 সনে তারা একটা সংবিধান করলো, সংবিধানের মধ্যে বললো যে ভারত হবে অসাম্প্রদায়িক দেশ। কিন্তু আপনি প্রকৃতপক্ষে দেখেন এই পৃথিবীর মধ্যে যত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, যত ধর্মভিত্তিক নির্যাতন হয়েছে, ভারতে হচ্ছে এবং এখনো হচ্ছে, এবং সরকারি পৃষ্ঠপোষকতা হচ্ছে। এই গুজরাটে দাঙ্গার জন্য যাকে দায়ী করা হয় সেই ব্যক্তি এখন ভারতের প্রধানমন্ত্রী। ধর্মভিত্তিক রাজনীতির কথাটা বলতে গেলে শুধু কি বাংলাদেশ কি পৃথিবীর অন্য দেশে ধর্মভিত্তিক রাজনীতি নাই? অস্ট্রেলিয়াতে নাই, বিভিন্ন জায়গায় নাই। এখন কথাটা হলো, আপনাকে দেখতে হবে যে আমি আমার ধর্ম পালন করব, আমি মানুষ, আমি মুসলমান, আমি বাঙালি। এই কথাটা আমি জোর গলায় যদি বলি তো এটা সাম্প্রদায়িকতা কোথায়? আমি আমার ধর্ম পালন করব, কিন্তু অন্য ধর্ম পালন করতে সে যেন বাধা বিঘ্ন সৃষ্টি না হয়, এবং এই ধর্ম পালন করার জন্য তার উপরে যাতে কোনো নির্যাতন না হয়। এই যে মুসলমান হিসাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আমার উপরে একটা দায়িত্ব বর্তায়। তৈমুর, আওয়ামী লীগ তো এই কথাটাই বলে আসছে, বা আমরা যারা অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশেষ আমরা সবাই এই কথাটা বলেই আসছি যে আমার ধর্ম আমি পালন করব, কিন্তু তারপরেও তো আসলে কোনোভাবে এটা কাজে লাগানো যাচ্ছে না, এটা মানুষজন মানছে না। আওয়ামী লীগ বর্তমান যারা ক্ষমতায় আছে তারা বলে বিএনপি করছে, অথচ দেখেন বিভিন্ন জায়গায় তাদের সরকারি দলের লোকজনের নাম উঠে আসতেছে। এখন নাম তো আপনাদের উঠে আসছে, আমি সেই জায়গাটা একটু জানতে চাচ্ছিলাম, যে জায়গাটা আপনাদের নাম উঠে আসছে আপনারা দল থেকে সেখানে ইনভেস্টিগেশন করেছেন কিনা? কথা বুঝলাম না। আপনার যেখানে আপনার দলের সম্পৃক্ততা পাওয়া গেছে কুমিল্লার ঘটনাতে, সেখানে আপনি আপনার দলের পক্ষ থেকে ইনভেস্টিগেশন করেছেন কিনা সেটা বলেন। সরকারের বানানো ঘটনা। আমরা সাম্প্রদায়িকতা বিরোধী মিছিল করতে গেছি, আমাদের পার্টি অফিসেতে মিছিল শুরু হয়েছে। মিছিলটা নাইট অ্যাঙ্গেল আসা পর্যন্ত পুলিশ টিয়ার গ্যাস মারছে, সেখানে লাঠিচার্জ করছে, পিটাইছে, 50 জনকে অন দ্য স্পট গ্রেপ্তার করছে, এবং এই কত 1400 না কত জনকে আসামি করে, সংখ্যাটা ঠিক আমি বলতে পারি না, তাদেরকে মামলা দিচ্ছে। অতএব তারা কি এককভাবেই অসাম্প্রদায়িক? আমরা কি অসাম্প্রদায়িক হইতে পারি না? আমরা কি অসাম্প্রদায়িক না? আমাদের কেন প্রতিবাদ করতে দেয় না? আমরা মিছিল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মিছিল বার করতে কেন আমাদের উপরে লাঠিচার্জ করা হয়, কেন আমাদের উপরে টিয়ার গ্যাস ছাড়ানো হয়? এটাও তো আপনারা বিবেচনা। জি অবশ্যই নিশ্চয়ই এই বিষয়টি বিবেচনা আনতে হবে যে আপনারাও তো অসাম্প্রদায়িক, কিন্তু যে রাজনীতির সাথে আপনার বিশ্বাসী সেটার সেই প্রশ্ন নিয়ে আপনার কাছে নিশ্চয়ই আমি ফিরবো, কিন্তু তার আগে জনাব আমিন আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে আপনারা ক্ষতপূরণে কাজ করছেন। আওয়ামী লীগ একটি বড় দল এবং সেখানে আসলে নানা মতের মানুষ ঢুকে যেতেই পারে, এবং আমরা প্রধানমন্ত্রীর বারবার এই কথাটি বলতে শুনেছি যে বহিরাগত ঢুকছে, আওয়ামী লীগের সাম্প্রদায়িক চিন্তার সাথে সম্পৃক্ত মানুষজন ঢুকছে, সাবধান হতে বলেছেন তিনি সব শ্রেণীর সব পর্যায়ের নেতাকর্মীদেরকে। এই সাবধানবাণীও কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে এসছে। কিন্তু আপনার কাছে আমি যে বিষয়টা জানতে চাই, আপনি বলছিলেন যে ক্ষতপূরণে কাজ করছেন, একেবারে জেলা উপজেলা পর্যায়ে বহু বছর হয়ে যাচ্ছে আমরা কোথাও বাউল গান, পালা গান, যাত্রা হতে দেখি না, হলে বরঞ্চ মামলা হচ্ছে, বাউলদের বিরুদ্ধে মামলা হচ্ছে। আপনারা কেন দল হিসেবে এদের সাথে নেই? না, এটা আপনার একেবারেই ভুল ধারণা। আওয়ামী লীগ সবসময় হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে লালন করেছে, ধারণ করেছে এবং ভবিষ্যতে করবে। আর জারি আলা সারি গানের যে আমাদের ঐতিহ্য ছিল, এটা আসলে আমার যদি আপনি একটু গভীরে যান আপনি দেখতে পাবেন যে
এটা এখন আকার সংস্কৃতির ছবলে পড়ে এটা কিন্তু এমনিতে একটু হারিয়ে যাচ্ছে। সেখানে আওয়ামী লীগ সেটাকে পৃষ্ঠপোষকতা বারবার দিয়েছে। আওয়ামী লীগ পৃষ্ঠপোষকতা দেয় বলেই এখনো আমাদের বাংলার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। এদেশে আমাদের যে পয়লা বৈশাখের উৎসব থেকে শুরু করে যে বৈশাখগুলো আছে, পয়লা ফাগুনের এই উৎসবগুলো সবচেয়ে বড় আঙ্গিক। কিন্তু জনাব আমিন, গত কয়েক বছর ধরে আমরা দেখেছি লাগাতার ভাবে বাউলদের উপর হামলা হতে, আমরা দেখেছি একই সাথে লালন মতাদর্শের যারা তাদের উপর হামলা হতে, সেই আখড়ায় হামলা হতে দেখেছি। তখন আসলে সাংস্কৃতিক কর্মীরা কিভাবে নিজেদেরকে স্বাধীন মনে করবেন? আমি এটা জায়গাতে বলছি, এই জন্য বললাম যে গণজাগরণ তৈরি করতে হবে। এই যারা এই দেশটি চায়নি, যারা বাংলাদেশের সাম্প্রদায়িক রাজনীতি চায়, যারা বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতি করেছে, যারা বাংলাদেশটাকে তালেবানি রাষ্ট্রে পরিণত করতে চায়, যারা স্লোগান দিয়েছিল আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, তারাই কি হামলাগুলো পরিচালনা করছে। আর এই হামলার পৃষ্ঠপোষকতা হচ্ছে বিএনপি জামাত। আজকে তমির ভাই যতই বলুক যে আমরা কি সাম্প্রদায়িক হতে পারি না, দেখুন একটা মীমাংসিত বিষয় যে দলটি সাম্প্রদায়িক শক্তির ঘাড়ে রাষ্ট্র ক্ষমতায় যায়, তাদেরকে মন্ত্রিত্ব দেয় এবং ধর্মভিত্তিক রাজনীতিকে অনুমোদন করে তাদেরকে পৃষ্ঠপোষকতা করে, তারা কিভাবে অসাম্প্রদায়িক হবে? এটা ইম্পসিবল। তিনি বলেছেন যে আমি বাঙালি, আমি মুসলমান, আমি এবং আমি মানুষ। এই কথাটা যদি জাতির পিতা বঙ্গবন্ধু বলেছেন, এটা বোধহয় উনি আমার মনে না বুঝে বলেছেন। বড় থাকলে আমি জানি না যে ওনার দলে পদ থাকবে কিনা। কারণ আজকে পত্রিকায় পড়লাম যে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির একজন নেতা বঙ্গবন্ধুর একটি গান না বুঝে শেয়ার করার কারণে তার দলের পদও গিয়েছে। কিন্তু আমরা সেটা চাই। আর উনি আরেকটি কথা বলেছেন যে ইসলাম কি সাম্প্রদায়িক রাজনৈতিক দল? অবশ্যই না। আমরা তো বলছি যে দেশের মানুষ যে ধর্মের মানুষ সেই ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কিন্তু রাষ্ট্র তো ধর্ম পালন করতে পারে না। রাষ্ট্র তো সেই ক্ষমতা নেই। রাষ্ট্র তো কলমা পড়তে পারবে না, রাষ্ট্র রামায়ণ পাঠ করতে পারবে না, রাষ্ট্র বাইবেল পাঠ করতে পারবে না। যখনই রাষ্ট্র বাইবেল, রামায়ণ অথবা কলমা পাঠ করতে পারবে না, তখনই আপনি এখানে একটা অসাম্প্রদায়িক পরিবেশ পাবেন, আপনি এখানে একটা ধর্ম পালনের ফ্রিডম পাবেন। আর যখনই এই আবেগকে পুঁজি করে আপনি ক্ষমতায় যেতে চাইবেন, তখন তো ধর্মের অবমাননা হয় প্রকৃত অর্থে। তখনই সাম্প্রদায়িকতা মানে 20-22 সারা দেশে ছড়িয়ে পড়ে। এবং এটা ছড়িয়ে পড়ার জন্যই, ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে আমাদের কাজ করতে হবে। আর উনি যেটা বলেছেন যে বিএনপি কি জনাব আমিন কাজ করতে হবে, কি কাজ করেছেন গত 10 বছরে? আমরা প্রতি 2 বছর অন্তর অন্তর বা প্রতি বছর আমরা দেখেছি এই হামলা হতে, এই নৃশংস হত্যাকাণ্ড দেখেছি, অনেক কিছু আমরা দেখেছি। আমি বলছি আপনাকে, দেখুন আমি একটা ইতিহাস পুরনো ঘটনা বলেছিলাম। 2001 সালের পর থেকে বিএনপি জামাতের নেতৃত্বে সারা দেশের সাম্প্রদায়িক উস্কানি এবং সাবেক জেলা জজ জনাব শাহাবুদ্দিনের নেতৃত্বে একটি তদন্ত টিম গঠন করা হয়েছিল। সেখানে তৎকালীন বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন এবং মেজর হাফিজ সহ 10,000-এর বেশিকে অভিযুক্ত করা হয়েছিল। কিন্তু বিএনপির আমলে তাদের কারো বিরুদ্ধে সরকার বাদী হয়ে কোনো মামলা তো করেনি, উপরন্ত তাদের মানে ভিকটিম কাউকে কোনো মামলা করতে দেওয়া হয়নি। পক্ষান্তরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে এদের মিলিত শক্তির কাছে বারবার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য হানাহানি হয়েছে, কিন্তু আওয়ামী লীগ এখানে কাউকে ছাড় দেয়নি। উনি যেমনটি বলছেন যে আপনার এই পর্যন্ত শুধুমাত্র সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দেওয়ার কারণে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি 36 ইউনিট কমিটিকে টোটালি বাতিল করে দিয়েছে। অর্থাৎ যে কোনোভাবে আওয়ামী লীগের পদ পাওয়ার পরে আমরা তাদের কাউকে বাঁচার চেষ্টা করছি না। এবং আপনি দেখেছেন যে রামুর ঘটনা এবং আরো নাসিরনগরের ঘটনা, প্রত্যেকটি ঘটনায় কাউকে কিন্তু ছেড়ে দেওয়া হয়নি। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের বিরুদ্ধে চার্জশিট হয়েছে, মামলা চলমান। আপনি বলতে পারেন যে এখনো বিচার সম্পন্ন হয়নি। দেখুন আমরা এখনো 13 নম্বর জেলা হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়নি। বিচার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এই জন্যই আমরা চিন্তা করছি এই ধরনের সেন্সিটিভ বিষয়গুলোকে দ্রুত আইনে করে আপনার দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা। সুতরাং আপনি যেটা বললেন যে আমরা কি করছি, আমরা তো করছি, আমরা তো কাউকে কোনো জায়গায় ছাড় দিচ্ছি না। এই যে কুমিল্লার ঘটনা ঘটলো, কুমিল্লার ঘটনা রাতে ঘটছে, তারপর দিয়ে সকালবেলা আওয়ামী লীগের চট্টগ্রাম ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপনের নেতৃত্বে, ওয়াসিকা আয়েশা খান এমপির নেতৃত্বে একটি টিম সেখানে গিয়েছে। রংপুরে ঘটনা ঘটার সাথে সাথে আমাদের জাতীয় সংসদের মাননীয় স্পিকার শিরিন শারমিনের নেতৃত্বে এবং আওয়ামী লীগের ওই বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী জনাব ডক্টর হাসান মাহমুদ নেতৃত্বে একটা টিম সেখানে গিয়ে দাঁড়িয়েছে। আপনি বলতে পারেন যে ঘটনা ঘটার পরে যাচ্ছেন। দেখুন
ঘটনা ঘটার আগে তো কোনো ঐশ্বরিক বলে সবকিছু জানার ক্ষমতা কারণে অবশ্যই ঘটনা ঘটার আগে ঐশ্বরিক বলে জানার ক্ষমতা নেই, কিন্তু ঘটনা যাতে না ঘটে সেই জন্য আমার শক্তিটাও জরুরি একটি বড় রাজনৈতিক দল হিসেবে। অবশ্যই আপনার কাছে আবারও ফিরবো, জনাব তৈমুরের কাছে যেতেই হবে, কারণ তিনি অভিযোগ করে আসছিলেন যে আপনারা মাঠে নামতে দেন না, রাজনীতির মাঠে। জনাব তৈমুর, রাজনীতির মাঠে নামতে পারছেন না আপনারা, সরকারের চাপে মেনে নিচ্ছে, আপনারা বারবার সেটা অভিযোগ করছেন। সাংস্কৃতিক মঞ্চটাকে কেন কাজে লাগাচ্ছেন না? বিএনপির সাংস্কৃতিক লড়াইটা সেটা হচ্ছে কি, আপনি বলছেন সব আমাদের দোষ। আচ্ছা, 2001-এর 1 অক্টোবর থেকে বাংলাদেশের যে ভয়ঙ্কর সাম্প্রদায়িক সন্ত্রাস তৈরি করা হয়েছিল এবং এই দেশের সংখ্যালঘুদেরকে দেশটাকে বাধ্য করা হয়েছিল, সেই ঘটনায় 5 বছর আপনার ক্ষমতা ছিলেন, কারোর বিরুদ্ধে একটি মামলা রুজু করেছিলেন কিনা বলতে চান? জি জি, আমরা যেটা করি নাই আপনারা আমাদের সেটি ফলো করতেছেন, তো আমাদের নেতৃত্বে আপনারা মেনে নিতেছেন। এটা কথার তর্কের খাতিরে বললাম আর কি। জায়গা আমি আসল কথা আসতেছি আমিন ভাই, সেটা হলো আপনি বলছেন যে ঐশ্বরিক ভাবে জানার কোনো সুযোগ নাই। এইটাই হলো রাষ্ট্রের ব্যর্থতা। রাষ্ট্র জনগণের অর্থে অনেক গোয়েন্দা সংস্থাকে লালন পালন করে। পুলিশের মধ্যে এসবি আছে, এনএসআই আছে, ডিজি ডিএফআই আছে, তারপরও বিভিন্ন ধরনের এজেন্সিগুলি আছে, যে এজেন্সিগুলির দায়িত্ব এইসব বিষয়গুলিকে সরকারের দৃষ্টিগোচর করা। এক। দ্বিতীয় কথাটা হলো, বাংলাদেশে যে হিন্দু ধর্মাবলম্বীদের যে বড় উৎসব এই দুর্গাপূজা, এটি হলো সবচেয়ে বড় উৎসব। এই উৎসবটাকে যে কোনো উৎসব যাতে নির্বিঘ্নে তারা পালন করতে পারে, এটার জন্য প্রশাসনিক দায়িত্ব যে পালন করা উচিত ছিল, সেইটা দায়িত্বটা গত 13 বছরে আমরা পালন করতে দেখি নাই। জি, নিশ্চয়ই তাদের ব্যর্থতা রয়েছে। আপনারা অনেকবার বলেছেন। জনাব তৈমুর, আপনার কাছে আমার প্রশ্নের উত্তরটি চাই যে বিএনপির সাংস্কৃতিক লড়াইটা কোথায় আসলে, কেন তারা এই মঞ্চটাকে ব্যবহার করছে না? শুনেন, আমি একটা কথা বলি, আপনি ওই পুরো কথাটার জবাবটা দিয়ে দেই। আমার তো সময় খুব কম, মাত্র 2 মিনিট আছে। না, আপনার সময়ের কথা বলি তো আমার সময়টা তো দেখতে হবে। আপনি 1980 সালের কথা চিন্তা করেন, 79 সালের কথা চিন্তা করেন। এই বাংলাদেশে জিয়াউর রহমানই প্রতিটা মহকুমায়, প্রত্যেকটা থানায় থানায় শিক্ষা, সংস্কৃতি, শিল্প প্রদর্শনীর নামে বিভিন্ন জায়গায় তিনি বড় প্রশাসনের মাধ্যমে প্রদর্শনী করছেন, এবং সেখানে জারি গানের প্রতিযোগিতা, বাউল গানের প্রতিযোগিতা, যাত্রার প্রতিযোগিতা সেখানে হয়েছে। এটা ইস্টাবলিশ ফ্যাক্ট। কিন্তু জিয়াউর রহমান চলে যাওয়ার পরে এই কালচারটা এখন আর নাই। আমার কথাটা হইলো যে যদি আপনার হাতে সময় কম থাকে, তা আমি কথাটা সংক্ষেপে এই কথাটি বলতে চাই যে সাম্প্রদায়িকতা হলো বাংলাদেশের মাটি এবং মানুষ এটা পছন্দ করে। আমি বলতে চাই, let us fight unitedly to avoid the সাম্প্রদায়িক। এখন কথা হলো, সরকার আমাদের সহযোগিতা না নিয়ে সরকার আমাদের দোষারোপ। সরকার প্রত্যেকটা ঘটনায় আপনি অর্থাৎ সাংস্কৃতিক মঞ্চটাকে আপনারা কাজে লাগাতে পারছেন না। তৈমুর আলম খন্দকার, আমি অত্যন্ত দুঃখিত, আমার সময় একেবারেই শেষ। আপনার কথাটি আসলে শেষ কেন ভাই? এত রাত্রে করে কম সময় কেন দেন? আমরা তো সময় দিতে পারি। আমরা তো পরবর্তীতে নিশ্চয়ই আবার আপনার সাথে কথা হবে। তৈমুর আলম খন্দকার, আমি আন্তরিকভাবে দুঃখিত, কিছু করার নেই আসলে। জনাব আমিনুল ইসলাম আমিন, আপনাকেও ধন্যবাদ। একই সাথে দর্শক, আমাদের সাথে আলোচনার জন্য ছিলেন উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের আমিনুল ইসলাম আমিন, এবং একই সাথে যুক্ত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।